এই নির্বাচন 2026-এর ফেব্রুয়ারি মাসের নির্বাচন যদি জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো দলগুলো বয়কট করে, তাহলে সত্যিকার অর্থে সেই নির্বাচনটিকে গ্রহণযোগ্য করা, সেই নির্বাচনটিকে অনুষ্ঠান করাই খুব কঠিন হয়ে পড়বে ডক্টর ইউনূস সরকার আর বিএনপির জন্য। কারণ সেই নির্বাচনটি তখন পরিণত হবে খালেদা জিয়ার আমলে করা 1996 সালের 15ই ফেব্রুয়ারির নির্বাচনের মতোই। বিএনপির চেয়ে কেই বা বেশি জানে 15ই ফেব্রুয়ারি মডেলের নির্বাচন করে আর যাই হোক, ক্ষমতায় এসে বছর পেরোনো যাবে না, হয়তো পেরোনো যাবে না কয়েক মাসও। বাংলাদেশের ইতিহাসে জামায়াতে ইসলামী তার সবচেয়ে সুসময়, শক্তিশালী সময়টি কি পার হয়ে এলো? মানে গত 5ই আগস্টের পর থেকে ক্রমাগতভাবে দলটিকে যেমন রাজনৈতিকভাবে ভীষণ সংগঠিত, পরিমিত এবং সুশৃঙ্খল মনে হচ্ছিল, তেমনি মনে হচ্ছিল রাজনৈতিকভাবে তারা এমনটাই গুছিয়ে এনেছে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর প্রভাব বিস্তার সহ প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি করে কতটা প্রভাব বিস্তার করতে হবে সেই বিষয়টি, এবং নেতৃত্ব পর্যায়ে তাদের সমর্থক, তাদের অনুগত কিংবা তাদের সিম্প্যাথাইজার মানে তাদের রাজনীতির আদর্শে প্রতি শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল এমন ব্যক্তিদের একটা সম্মেলন ঘটিয়ে জামায়াতে ইসলামীকে ক্ষমতার ভীষণ কাছাকাছি মনে হচ্ছিল গত বছর 5ই আগস্টের পর থেকে। এই পুরো বছরটাই আসলে জামায়াতে ইসলামী ক্রমেই ক্ষমতার আরো কাছে যাচ্ছে রাজনৈতিক ঐক্য গঠনের মাধ্যমে, তরুণদের মধ্যে ব্যাপক আলোড়ন তোলার মাধ্যমে এবং জাতীয় নাগরিক পার্টি সহ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণদেরকেও তাদের মঞ্চে তুলে আনার মাধ্যমে। এই অবস্থায় এই দলটি বিজয়ের দিকে, জাতীয় নির্বাচনে একটা বড় ধরনের সাফল্যের দিকে কিংবা জাতীয় নির্বাচনে বিএনপির প্রতি একটা হুমকি সৃষ্টির দিকে এগিয়ে যাচ্ছে বলে যখন মনে হচ্ছিল, তখন হঠাৎ করে 2025-এর 5ই আগস্ট এসে জুলাই ঘোষণাপত্রে জামায়াতে ইসলামীকে দেওয়া কোনো প্রতিশ্রুতি, সংবিধান বাতিল কিংবা সংস্কার প্রস্তাবকে ঘোষণাপত্রের অন্তর্গত করা কিংবা জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া, এই কোনো প্রতিশ্রুতির প্রতিফলন ডক্টর মোহাম্মদ ইউনূসের পাঠ করা জুলাই ঘোষণাপত্রে না থাকার পর দলটি দৃশ্যতই হকচকিয়ে গেছে, বেকায়দায় পড়েছে। গত জুন থেকেই মনে হচ্ছিল জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে এগুতে চাইছেন কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকে বলছিলেন এটা আসলে দুই ঘনিষ্ঠ পক্ষের একটা নাটক কিনা, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে অনেকেই জামায়াতে ইসলামীর সরকার হিসেবেই অভিহিত করে আসছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের ওপর এই দলটিরই যে সবচেয়ে বেশি প্রভাব, তাও সরকারের কর্মকাণ্ড বিবেচনা করলে একরকম অস্বীকার করার উপায় ছিল না। জুনে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন একটা বিরাট রাষ্ট্রীয় সফর ফেদে লন্ডন উপস্থিত হয়ে শেষ পর্যন্ত বোঝা গেল তার মূল উদ্দেশ্য তারেক রহমানের সঙ্গে বৈঠক সেরে এলেন এবং সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলে এলেন যে নির্বাচন হতে পারে এমনকি ফেব্রুয়ারি মাসে, যেই ফেব্রুয়ারি মাসের কথা এর আগে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির অভিমানী পরে আমরা জানি তিনি নাকি কখনো আলাপ করেননি এই দুই দলের সঙ্গে বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে। তখন থেকেই মনে হচ্ছিল হয়তো বিশ্বাসে একটা চির ধরতে শুরু করেছে কিনা, এবং অনেক বিশ্লেষক বলছিলেন যে তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের একটা সেফ এক্সিট বা কিভাবে এই রাজনৈতিক পরিস্থিতি বা অবস্থা থেকে তিনি বের হবেন, এমনকি তিনি প্রেসিডেন্ট হয়ে বসবেন কিনা তারেক রহমানের পরবর্তীতে গঠিত সরকারে, এমন আলাপ সালাপ হয়তো করে এসেছেন। কিন্তু জামায়াতে ইসলামীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের তাতে পুরোপুরি বিচ্ছেদ হয়ে গেছে এটা অধিকাংশই বিশ্বাস করতে চাইছিলেন না। কিন্তু জুলাই ঘোষণাপত্রের পর সত্যি মনে হচ্ছে ডক্টর ইউনূস পক্ষ বেছে নিয়েছেন। আমি আপনাদেরকে এর আগে বয়ানে পরিষ্কার বলেছি এই পক্ষ বেছে নিতে হয়েছে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ধমকে এবং পরামর্শেও। মার্কিন যুক্তরাষ্ট্র যে জামায়াতে ইসলামীকে পাশ কাটিয়ে বিএনপিকে তাদের প্রথম পছন্দ হিসেবে বা পরবর্তী সরকার গঠনকারী দল হিসেবে বেছে নিয়েছে, তাতে কোনো রাগঢাক থাকে না যখন জুলাইয়ের মাঝামাঝি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রীতিমতো লন্ডন গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করে আসেন, কি ধরনের সরকার গঠন করবেন, কার সঙ্গে রাজনীতি করবেন, সেই সরকার কি কি ধরনের আদর্শ বাস্তবায়ন করতে চায়, কি কি নীতি নিতে চায়, এই সব বিষয়ে বিস্তারিত আলাপ করতে রীতিমতো লন্ডন ঘুরে এসেছেন। এবং সেই বৈঠক থেকে ফিরেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধমকেছেন যে বাংলাদেশে জঙ্গিবাদের বিকাশ ঘটেছে, সন্ত্রাসবাদের বিকাশ ঘটেছে গত এক বছরে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেই প্রতিশ্রুতি, সেই অঙ্গীকার বাস্তবায়নে কি ব্যবস্থা নিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তাই আমেরিকার ধমকে, মানে যাকে তার নিয়োগকর্তা দেশ হিসেবে মনে করেন অনেকেই, সেই দেশটির ধমকে
খুব স্বাভাবিকভাবেই নড়ে চড়ে বসতে হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি বেছে নিতে হয়েছে বিএনপিকে জামায়াতে ইসলামীকে পাশ কাটিয়ে। জামায়াতে ইসলামী তাই হক চকিয়ে গেছে, কারণ মনে রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জুলাইয়ের মাঝামাঝিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের লন্ডনের সেই বৈঠক 5ই আগস্টে ঘোষণাপত্র পাঠের আগ পর্যন্ত বাংলাদেশের সংবাদ মাধ্যম, রাজনৈতিক মহল বা কোনো পক্ষকে বিএনপি জানায়নি। এ কারণে এই গোপন তৎপরতা সম্পর্কে অপ্রস্তুত ছিল জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী টের পায়নি যে আমেরিকার এত বড় শত্রু চীনও ওইদিকে বিএনপিকেই তার মিত্র হিসেবে মেনে বেছে নিয়ে কাজ করছে। আর ভারতের দিক থেকেও আমেরিকার প্রতি পরামর্শ যেমন ছিল যে জামায়াতে ইসলামীর চেয়ে বাংলাদেশে, প্রতিবেশী দেশ বাংলাদেশে তারা বিএনপি ক্ষমতায় এলে বরং অধিকতর নিরাপদ বোধ করতে পারে। অন্যদিকে মনে রাখবেন বিএনপিতে এখন সবচেয়ে প্রভাবশালী যে নেতা সালাউদ্দিন আহমেদ, তিনি দীর্ঘদিন নিখোঁজ থাকার সময়টিতে আসলে ছিলেন ভারতের শিলংয়ে, এবং সে সময় অনেকেই বলে ভারত সরকারের সঙ্গে বিএনপির যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল, যে দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্ব ঘোচাতেও সালাউদ্দিন আহমেদ একটা বড় ভূমিকা পালন করেছেন। এখন জামায়াতে ইসলামী কি করবে? জামায়াতে ইসলামী ঘুরে দাঁড়াতে পারে কিনা তার ওপর আসলে নির্ভর করছে আগামীর রাজনীতি কোন দিকে যাবে। আর ঘুরে দাঁড়াতে যদি জামায়াতে ইসলামী না পারে তাহলেই বা দলটি কি কৌশল নেবে? জামায়াতে ইসলামী এখন তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে জুলাই ঘোষণাপত্র নিয়ে তারা হতাশ হলেও তাদের কোনো নীতিগত আপত্তি নেই ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনে, কিন্তু নির্বাচনের আগে বিচার এবং সংস্কার এই দুটো শর্ত যে তারা দিয়েছিল সেই শর্ত থেকে তারা সরে আসেনি। জামায়াতে ইসলামীর রাজনৈতিক ঐক্যকে অত্যন্ত শক্তিশালী করে তুলেছে বাংলাদেশ জুড়ে যেই পক্ষটি, সেই চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারাও ঠিক একই অবস্থান নিয়েছে। জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দুটো দলই বলছে যে বিচার এবং সংস্কার এই দুটোকে একটা ভিত্তি দেওয়া ছাড়া নির্বাচনের দিকে হাঁটা তারা সমর্থন করেন না। বিচারের ক্ষেত্রে তারা একটা ভিজিবল বা একটা বাস্তবিক, একটা চোখে পড়বার মতো ফলাফল দেখতে চান। সেটা কি শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি? তার মানে ফেব্রুয়ারির আগেই শেখ হাসিনার বিচার শেষ করে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ঘোষণা কি তাহলে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা দৃশ্যমান বিচার হিসেবে অভিহিত করবে? মনে রাখতে হবে ওইদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, মানে এবি পার্টির নেতা, জামায়াত থেকে বেরিয়ে আসা নেতৃবৃন্দ মিলে যে পার্টি গঠন করেছিলেন, সেই এবি পার্টি কিন্তু আবার ফেব্রুয়ারিতে নির্বাচনকে স্বাগত জানিয়েছে জুলাই ঘোষণাপত্রকেও। অন্যদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের এই কথা পরিষ্কারভাবে বলেছেন যে তারা জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনকে গ্রহণযোগ্য হয়েছে বলে মনে করবেন না। তারা জুলাই সনদের আইনি ভিত্তি চান এবং জুলাই সনদের ওপর নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফাইজুল করিমও। এই দুটো দলের দাবি হচ্ছে জুলাই সনদে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, সংসদের এই দুটো কক্ষ নিশ্চিত যেমন হতে হবে, তেমনি উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ এই দুই কক্ষে পিআর বা আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে। তার মানে সারা দেশ জুড়ে যত শতাংশ ভোট এক একটি দল বা এক একটি জোট পাবে, সে কটি আসন তারা পাবে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ সংসদের দুটি কক্ষে। বিএনপির এতে স্বভাবতই আপত্তি আছে, কারণ বিএনপি প্রচলিত পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে একটা একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে একটা শক্তিশালী সরকার গঠন করতে চায়। জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আগে যেমন জানিয়েছিল তাদের নিজ নিজ মহাসমাবেশ থেকে জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের তারিখ ঘোষণার পরেও জানিয়ে দিয়েছে তারা আন্দোলনে যাবে এই পিআর পদ্ধতি বা আনুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ দুই কক্ষের নির্বাচন অনুষ্ঠানই নিশ্চিত করতে, এবং সে কথাটি থাকতে হবে আলী রিয়াজের তৈরি করা জুলাই সনদে। সেই জুলাই সনদকে দিতে হবে আইনি ভিত্তি, না হলে তারা আন্দোলনে যাবে। এখন আন্দোলনটি জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেমন গড়ে তুলতে পারে তা নিয়ে যেমন একটা সন্দেহ আছে, কারণ মাত্র 1 বছর আগে এত বড় আন্দোলনের পর এখনই এই আন্দোলন তারা আসলে
কিসের ভিত্তিতে করবে? মানে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির বিষয়টি কি সাধারণ জনগণকে এতটা বোঝানো সম্ভব হবে যে তার জন্য তারা মাঠে নামাতে পারবে? অন্যদিকে দেখুন, জামায়াতে ইসলামী মূলত 2024-এর 5ই আগস্টের পর এই দলটি সারা দেশে প্রকাশ্যে বেরিয়ে এসেছে এবং প্রকাশ্য রাজনীতির কৌশল সম্পর্কে এই দলটি কতটা সংগঠিত, কতটা অভিজ্ঞ সে বিষয়ে একটা সন্দেহ থেকে যায়। তাহলে জামায়াতে ইসলামী কি সত্যি তার নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামী দলগুলোর ঐক্যের মাধ্যমে একটা রাজপথের আন্দোলন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচনের দাবিতে করতে পারবে? যেই ইউনূস সরকারকে এতদিন তারা নিরঙ্কুশ সমর্থন দিয়ে এসেছে, সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন ঘটানো কি সম্ভব হবে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ এই দলগুলোর পক্ষে? অন্যদিকে দেখুন, জামায়াতে ইসলামীর একটা বড় শক্তি এবং গ্রহণযোগ্যতার জায়গা হয়ে উঠেছিল জাতীয় নাগরিক পার্টি বা জুলাই আগস্ট আন্দোলনের যে নেতৃত্ব স্থানীয় নেতারা, মানে নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাত, মাহফুজ আলম, এদের সঙ্গে তার প্রকাশ্য বা অপ্রকাশ্য ঘনিষ্ঠতার জন্য। কিন্তু এই গত কয়েক মাস ধরে জাতীয় নাগরিক পার্টি নানা রকম দুর্নীতির খবর, চারিত্রিক স্খলনের খবর, দলগুলোর ভেতরে রেষারেষির খবর যেভাবে প্রকাশ্যে বেরিয়ে আসছে, তাতে এই দলের নেতাদের প্রতি এবং এই দলের কর্মীদের প্রতি মানুষের গ্রহণযোগ্যতা একেবারে তলানিতে ঠেকেছে। এই দলটি কোথাও সেনা প্রহরা ছাড়া, পুলিশ প্রহরা ছাড়া লোক জমাতে পারেনি। এমনকি কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই পদযাত্রা শেষে 3রা আগস্টের জনসমাবেশটিও হয়েছে একেবারে লোকশূন্য এবং অর্থহীন কথামালায় ভরপুর। আর এই প্রশ্ন তো থেকেই যায়, কারা, কোন পক্ষ, কোন গোয়েন্দা সংস্থা একের পর এক এত দুর্নীতির কনভারসেশন, ভিডিও ক্লিপ কিংবা নিজেদের মধ্যকার অনৈতিক সম্পর্কের ভিডিও এসব বের করে আনছে জনসমক্ষে? এমনকি 5ই জুলাই ঘোষণাপত্রের দিনে এই দলটির ভেতরে বচসা কতটা শক্ত হয়ে উঠেছে। মানে নাহিদ, আক্তার হোসেন যখন সংসদ ভবনে ডক্টর ইউনূসের সঙ্গে, তখন যে হাসনাত, সার্জিস, তাসনিম জারা, নাসিরউদ্দিন পাটোয়ারিরা কক্সেস বাজারে, সে খবরও কি আমরা জানতে পারি যদি উদ্দেশ্যমূলকভাবে আমাদেরকে জানানো না হয়? কাজেই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির এখন লড়াইয়ের মুখ হয়ে এসে জনগণের সমর্থন নিয়ে জামায়াতে ইসলামীকে এমন কোনো শক্তি যোগানো যাবে যে শক্তির বলে জামায়াতে ইসলামী ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রকে কিংবা সর্ববৃহৎ দল বিএনপিকে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচন, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, 2 কক্ষেই এ ধরনের নির্বাচন, এসব বিষয়ে রাজি করাতে পারবে, সেটা বিশ্বাস করা কঠিন। তাহলে জামায়াতে ইসলামী কি করবে? কিছু না করতে পারলে জামায়াতে ইসলামী কি করবে সেটাই বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণ করতে যাচ্ছে। একদিকে যদি ডাকসু, জাকসু সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেসব বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ ছাত্রী সংস্থা, এই দল দুটো এতটা সংগঠিত এবং সুশৃঙ্খলভাবে বৃহৎ পরিসরে কাজ করে আসছে দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে, যে বিশ্বাস করবার কারণ আছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে এই দলটির ছাত্র সংগঠনগুলো অত্যন্ত ভালো ফলাফল করবে। তাহলে জাতীয় নির্বাচনেও ফলাফল বদলে যেতে পারে। অন্যদিকে দেখুন, আরেকটি ঘটনা ঘটতে পারে, সেটি হচ্ছে বিএনপি ছাত্রদল এখন যদি জাতীয় নির্বাচনের পথে হাঁটতে আর কোনো বাধা না রাখতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু, জাকসু নির্বাচনও বন্ধ করে দেয় এবং জামায়াতে ইসলামী সহ ইসলামী দলগুলো তাদের ভোটগুলো এক বাক্সে আনতে যে জোট গঠন করেছে, সেই জোটটিকে যদি তাদের দাবিগুলো আদায়ের পরিসর বা স্পেস না দেয়, তাহলে এই দলগুলো নির্বাচন বয়কটও করতে পারে। এই নির্বাচন যদি জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো দলগুলো বয়কট করে, তাহলে সত্যিকার অর্থে সেই নির্বাচনটিকে গ্রহণযোগ্য করা, সেই নির্বাচনটিকে অনুষ্ঠান করাই খুব কঠিন হয়ে পড়বে ডক্টর ইউনূস সরকার আর বিএনপির জন্য। কারণ সেই নির্বাচনটি তখন পরিণত হবে খালেদা জিয়ার আমলে করা 1996 সালের 15ই ফেব্রুয়ারির নির্বাচনের মতোই। বিএনপির চেয়ে কেই বা বেশি জানে 15ই ফেব্রুয়ারি মডেলের নির্বাচন করে আর যাই হোক ক্ষমতায় এসে বছর পেরোনো যাবে না, হয়তো পেরোনো যাবে না কয়েক মাসও। সে কারণে সম্ভবত খুব দ্রুত বিএনপি এবং জামাতের মধ্যেও একটা বোঝাপড়া হওয়া দরকার। বিএনপি কি কি ছাড় দেবে জামায়াতে ইসলামীকে, জামায়াতে ইসলামী কি কি ছাড় দেবে বিএনপিকে, তার উপর নির্ভর করছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা, আর হলে
বিএনপি এই সময়টায় যেমন মনে হচ্ছে আমেরিকার প্রেসক্রিপশন মতো একদম নির্বিবাদে ক্ষমতায় চলে যেতে পারবে কিনা, নাকি জামায়াতে ইসলামী মাঝপথে বড় ধরনের বাধা সৃষ্টি করবে।